হামলা করেছে তাদেরকে খবর দিয়ে দাওয়াত দিয়ে এনে থানায় হামলা করার ব্যবস্থা হয়েছে। ছাত্রদলকে দাওয়াত দিয়ে এনে যে প্রশাসন এই হামলার ব্যবস্থা করেছে, আমরা সেই প্রশাসনকে ধিক্কার জানাই। জামাতের সাথে আপোষ করার জন্য বিএনপি অস্থির হয়ে পড়েছে। ভারতের দালাল ফজলুর রহমান সাহেব কি বললেন? ফজলুর রহমান সাহেব কেন বলতে পারেন না যিনি ছাত্রলীগ থেকে আসছেন এখন ওনার উপরে সে আওয়ামী লীগের প্রেতাত্মা ভর করে আছে? ফজলুর রহমান সাহেব বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা বা 31 দফাকে ধারণ করেন না। তিনি মুক্তিযুদ্ধকে ধারণ করেন না, সেজন্য 24কে ধারণ করেন না। উনি মুক্তিযোদ্ধা বলে দাবি করে, আসলে উনি হচ্ছে ভারতের দালাল। উনি ভারতের আধিপত্যবাদকে দেশে প্রতিষ্ঠা করতে চান। জিহ্বা সংযত করুন। অপকর্ম করলে আগেরটার চেয়ে পরের পরিণতি আরো ভয়ঙ্কর হয়। ফেসিবাদের কালো ছায়া এখন সংসদে দেখতে পাচ্ছি। আগে ওই সংসদে দাঁড়িয়েই আজকে যারা সরকারি দলের গ্যালারিতে বসেছেন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যেভাবে কথা বলা হতো, আজকে দুই একজন আমাদেরকে লক্ষ্য করে সেই রকম কথা বলা শুরু। আমরা যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা মানুষ ফিরতে চাই না। আমরা জামাত এত খারাপ হয়ে গেলাম যে এখন বাংলাদেশে কোনো জিনিসপত্রের ঊর্ধ্বগতির কোনো কথা নাই, তেলের দাম বৃদ্ধি পাচ্ছে এ ব্যাপারে কোনো বক্তব্য নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে সারা দেশে, এ ব্যাপারে সরকারি দলের কোনো বক্তব্য নাই। বক্তব্য হলো জামাত ইসলামী। এবং আজকে আমাদের অবাক লাগে, আজকে বিএনপির যারা মন্ত্রীরা আছে, মির্জা ফখরুল থেকে শুরু করে সালাউদ্দিন থেকে শুরু করে এবং বড় গলায় যিনি কথা বলছেন পার্থ সাহেব, আমরা তাদের যখন আগের বক্তব্যগুলো দেখি এবং বর্তমান বক্তব্য যখন মিলাই, আমরা তাদের প্রতারণা রাজনীতি দেখতে পাই। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগত। ভিডিওর শুরুতেই বুঝতে পারছেন আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ থাকবে না টেনে পুরো ভিডিও দেখবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। কথা না বাড়িয়ে ভিডিওটি একটি লাইক দিয়ে মূল পর্বে চলে যায়। আমরা জামাত এত খারাপ হয়ে গেলাম যে এখন বাংলাদেশে কোনো জিনিসপত্রের ঊর্ধ্বগতির কোনো কথা নাই, তেলের দাম বৃদ্ধি পাচ্ছে এ ব্যাপারে কোনো বক্তব্য নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে সারা দেশে, এ ব্যাপারে সরকারি দলের কোনো বক্তব্য নাই। বক্তব্য হলো জামাত ইসলামী। মাননীয় স্পিকার, সরকারি দলের বক্তব্যতে আমরা শুনছি, আমরা শুরুর থেকেই লক্ষ্য করছি দেশে আর কোনো সমস্যা নাই। সরকারি দলের লোকদের বক্তব্য শুনলে মনে হয় দেশে আর কোনো সমস্যা নাই, সমস্যা হলো বিরোধী দল। এবং উঠার পর থেকেই দেখি বিরোধী দলের ব্যাপারে, বিরোধী দলের বিরুদ্ধে বিভিন্ন কথা বলা হচ্ছে। আমাদের নেতা আজহারুল ইসলাম সাহেব আগে বলে গেছেন 91 সালে বিএনপি যখন সরকার গঠন করতে পারছিলেন না, সরকার গঠন করার মতো আসন পাননি, তখন জামাত নিঃস্বার্থভাবে বিএনপিকে সরকার গঠনের সমর্থন দিয়েছে। এটা কি বিএনপির কৃতজ্ঞতা স্বীকার করা উচিত নয়? আমরা 97 সাল থেকে একসাথে আন্দোলন, একসাথে নির্বাচন, একসাথে সরকার গঠন, এইভাবে আন্দোলন হয়েছে, নির্বাচন হয়েছে, সরকার গঠন হয়েছে। সেই সরকারে জামাত ইসলামের মন্ত্রী ছিল 2 জন। এটা জামাত এবং বিএনপির মধ্যে যে একটা সেতু বন্ধন ছিল, এটাই তো বোঝা যায়। কিন্তু এরপর থেকে জুলাই বিপ্লব, জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত আমরা তো প্রায় একসাথেই ছিলাম। তখন তো কেউ সমস্যার কথা বলেন নাই। এবং বলা যায় এই স্বৈরাচারী আমলে এইখানে আমরা যারা আছি অনেকেই বলেছেন, আমাদের সরকারি দলের বন্ধুরা বলেছেন, আমাদের বিরোধী দলের বন্ধুরা বলেছেন যে আমরা এখানে জুলুম নির্যাতনের শিকার হই নাই, এরকম লোকের সংখ্যা খুবই কম পাওয়া যাবে। যেমন আমি এবং আমার পরিবার ফেসিবাদের আমলে জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমাকে 2 পায়ে লোহার বেরি, কোমরে লোহার বেরি, 2 হাতে হ্যান্ডকাপ পরিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন কারাগারে ঘুরানো হতো। এরপরে আমি প্রায় 45 দিন আমাকে রিমান্ডে রাখা হয়েছিল। এরপরে আমার বড় ছেলে, তখন 16 সালের কথা, এসএসসি পরীক্ষার হল থেকে নিয়ে তাকে গুম করে দেওয়া হয়েছিল। তার 2টা চোখের রেটিনার পর্দা জুলুম নির্যাতন চালিয়ে ছিঁড়ে ফেলানো হয়েছে। তো এই জুলুম নির্যাতন শিকার তো আমরা সবাই হয়েছি। কিন্তু এত তাড়াতাড়ি এই নির্বাচনের পরেই আমরা জামাত এত খারাপ হয়ে গেলাম যে এখন বাংলাদেশে কোনো জিনিসপত্রের ঊর্ধ্বগতির কোনো কথা নাই, তেলের দাম বৃদ্ধি পাচ্ছে এ ব্যাপারে কোনো বক্তব্য নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে সারা দেশে, এ ব্যাপারে সরকারি দলের কোনো বক্তব্য নাই। বক্তব্য হলো জামাত ইসলামী। মাননীয় স্পিকার, এজন্য আমি এরপরে যে কয়টা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে স্বৈরাচারী সরকার এখন আমরা সংসদে দেখছি অনেকেই অনেক বড় বড় কথা আমরা কিন্তু বলতেছি। ফেসিবাদী সরকারের পতন তো 13 সালই হয়ে যাওয়ার কথা ছিল। তদানীন্তন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের সবার মনে থাকার কথা, এই সংসদে আমরা যারা আছি, মাননীয় স্পিকার আপনারও মনে আছে নিশ্চয়ই, মার্চ ফর ডেমোক্রেসির কর্মসূচি ছিল ঢাকায় 29শে ডিসেম্বর। এই খবর তো কারোর অজানা কথা নয়, সবাই জেনেছি, মনে করতেন যে ওই দিনই সরকারের পতন হয়ে যাবে। 13 সাল 29শে ডিসেম্বর ছিল এই প্রোগ্রাম। কিন্তু সেই নির্বাচন, সেই প্রোগ্রামে এই যে আমাদের মাননীয় মহাসচিব সাহেব এর সাক্ষী, আমরা মিটিং করেছি। আগের দিন যে মিটিংয়ে সর্বশেষ মিটিং যেটা হয়েছিল, আমাদের বিরোধী দলীয় নেতাও ছিলেন সেই মিটিংয়ে। এরপরে আমাদের যে মাননীয় মন্ত্রী, আমাদের পরিবেশ মন্ত্রীও ছিলেন, মহাসচিব তো ছিলেনই, গুলশানের একটা বাসায়। সেখানে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছিল। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক সেদিন ঢাকায় এসেছিলেন এবং ওই দিনই সবাই ধারণা করে নিয়েছিলেন আজকে সরকারের পতন হয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম 2 জনের ফোন ছাড়া
সব ফোন বন্ধ। ম্যাডামের ফোন খোলা আর মহাসচিবের ফোন খোলা, উনি ছিলেন মাঠে আমাদের সাথে। আর আমাদের জামাত শিবিরের লোকেরা মিছিল বের করে কয়েকজন ইতিমধ্যে শহীদ হয়ে গেল রামপুরায়। কাজেই আমরা যে এত আন্দোলন করলাম, ওই দিন সবার ফোন বন্ধ ছিল কেন, এটা কি কোনোদিন জানার সুযোগ হয়েছে জাতির? মাননীয় স্পিকার, আমি আরেকটা ঘটনা বলি। শাপলা চত্বরের ব্যাপারেও কিন্তু সেম ঘটনাই হয়েছে। শাপলা চত্বরের দিন ম্যাডাম বিরোধী দলীয় নেত্রী হিসাবে সবাইকে মাঠে নামার জন্য আহ্বান জানিয়েছিলেন, কিন্তু আসলে কি কেউ নামছিলেন? সেখানে আমাদের অনেক লোক শহীদ হয়েছে, আমাদের আলেম ওলামারা শহীদ হয়েছেন, কিন্তু ওই দিনও একটা সুযোগ সরকার পতনের কিন্তু ছিল, কিন্তু আমরা কিন্তু সেই কাজটা আসলে করতে পারি নাই। মাননীয় স্পিকার, কাজেই আমরা সেদিন কিন্তু, এবং সর্বশেষ আমাদের মহাসচিব মনে থাকার কথা, আমরা প্রস্তাব দিয়েছিলাম যে ম্যাডাম সকাল থেকে কাজের মেয়ে ফাতেমাকে নিয়ে বালির টাকের সামনে পতাকা নিয়ে দাঁড়ায় আছে, অন্তত আমরা চলেন বিএনপি এবং জামাত মিলে একটা মিছিল সেদিকে দেই, কিন্তু সেদিন কিন্তু সেই সুযোগ আমাদের হয় নাই। মাননীয় স্পিকার, এরপরে জুলাই বিপ্লবে অনেকেই অনেক কথা বলেছেন। জুলাই বিপ্লবের বা জুলাই অভ্যুত্থানের একক দাবিদার আমরা কোনো সময় ছিলাম না। আমাদের নেতা, বিরোধী দলীয় নেতা কোনো সময় বলে নাই যে এটা শুধু আমরাই করেছি। কিন্তু আপনারা নিজেরা বলেন কেন যে আমরা এটা বলছি? আমরা তো বলি নাই কোনো সময় যে এটা আমরা নিজেরা করছি। তার কারণে এই আন্দোলনের সাথে সবাই জড়িত। তবে এটা তো সঠিক, ছাত্ররাই তো আন্দোলন শুরু করেছে এবং ছাত্রদের নেতৃত্বেই আন্দোলনের সমাপ্তি হয়েছে। কাজেই এই আন্দোলনে আমাদের নেতা, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব ছাত্রদেরকেও গাইড করেছেন, জামাতকেও গাইড করেছেন। উনি আন্দোলন ওনার জায়গা থেকে যেভাবে গাইড করার দরকার সেভাবে গাইড করেছেন, বিএনপিও গাইড করেছেন, সবাই গাইড করেছেন, এবং সবাই মিলে যার জায়গা থেকে আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। জামাতের সাথে আপোষ করার জন্য বিএনপি অস্থির হয়ে পড়েছে। অন দি আদার হ্যান্ড, জামাত রাজপথে ডাকছে। জামাত বলছে আসো রাজপথে খেলি, বিএনপি তোমাদের কত মরুদ আছে দেখি, পুলিশ দিয়ে ধরাবা, পারলে ধরাও, নির্যাতন করবা, করো দেখি কি পারো, হাসিনা হয়ে উঠতে পারো কিনা, আমাদেরকে গুলি করবা, আমরা বুক পেতে দিব। ডাক্তার শফিকুর রহমান বুক পেতে দিবে গুলির সামনে, হাসনাত আব্দুল্লাহ বুক পেতে দিবে, সংসদে বুক পেতে দিবে, সংসদের ভিতরে শুয়ে পড়বে হাসনাতরা। গ্রেপ্তার অভিযান শুরু করবা রাজনৈতিক কারণে, এমপিদের গ্রেপ্তার করবা, করো দেখি, আসো রাজপথে খেলি। জামাত রাজপথে ডাকছে, আর বিএনপি কার্যত উপরে যাই বলুক সমঝোতা করার জন্য, আপোষ করার জন্য অস্থির হয়ে পড়েছে। তবে হ্যাঁ, আপোষটা বিএনপির লাইনে করতে চায়, এটা হচ্ছে সমস্যা। আপোষ করা তো ভালো, গণতন্ত্র, আর্ট অফ কম্প্রোমাইজ, কিন্তু বিএনপি সেই কম্প্রোমাইজটা তাদের মন মতো করতে চাচ্ছে। সমস্যা হচ্ছে এই জায়গা, নইলে তো কম্প্রোমাইজ করা ভালো। তো দর্শক, জামাতের সাথে আপোষ করার জন্য বিএনপি অস্থির হয়ে পড়েছে। বিশেষ করে সংবিধান সংস্কার প্রশ্নে, জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে জামাত যেভাবে রাজপথে চাপ সৃষ্টি করছে, বিএনপির সামনে এমনিতেই অন্ধকার। প্রথম কথা হচ্ছে যে আন্দোলন সামাল দেওয়ার মতো ভিত্তি বিএনপি এখন পর্যন্ত অর্জন করতে পারেনি। বিএনপি নতুন সরকার, হানিমুন পিরিয়ডে আছে, এখন পর্যন্ত বাসা বাড়ি ঠিকঠাক করেনি, তারেক রহমানের বাংকারও এখনো তৈরি হয়নি, আর তার বাসার নিচে টানেলও এখনো তৈরি হয়নি। মানে কোনো প্রস্তুতি নাই। প্রশাসন এখনো আওয়ামী লীগ, জামাত, ইউনূস নিয়ন্ত্রণাধীন, সেই প্রশাসন এখনো আছে পুরোপুরি একদম আওয়ামী লীগের মতো করে, যেরকম হাসিনা যা ইচ্ছা তা করতো, এটাও করতে পারেনি, নানান দুর্বলতা আছে। তো দর্শক, এই জায়গায় কি করবে? তারা চিন্তা করেছে যে আমাদের সাথে একটু আলাপ আলোচনা করে এগুলো সমাধান করা যায় কিনা। এ কারণে জনগণ যাতে বুঝতে না পারে সেভাবে তারা সমঝোতা করার, আপোষ করার চেষ্টা করছে। দর্শক দেখেন, একদম কন্ট্রাডিকশনে যেতেও সাহস পাচ্ছে না, আবার সরাসরি আমাদের দাবিও মানছে না। মানে বিএনপির ধান্দাবাজি কোনোদিন গেল না। চিফ হুইপ নুরুল ইসলাম বলেছেন, সংবিধান সংশোধনের বিষয়ে সরকারি ও বিরোধী দল মিলে সম্মিলিত প্রস্তাব আনা হবে। মানে এটি হচ্ছে একটা আপোষ প্রস্তাব বা সমঝোতা প্রস্তাব, যে জামাত, বিএনপি আমরা মিলেমিশে সংবিধান সংস্কার বিষয়ে, সংবিধান সংশোধনের বিষয়ে প্রস্তাব আনবো, তারপরে এটা সংসদে আলাপ আলোচনা করে পাশ করবো। মানে এটা কিন্তু সমঝোতামূলক কথা, যে সমস্যা নাই। মানে এটি একটা বার্তা যে আন্দোলন করেন না ভাই, আমরা আপনারা মিলেমিশেই এটা করবো পার্লামেন্টে। কিন্তু না, জামাত বলছে যে সংবিধান সংশোধন বলতে তো কোনো কথা নাই, এখানে প্রশ্ন হচ্ছে সংবিধান সংস্কার, আর সেটা সংসদে না, সেটা সংবিধান সংস্কার পরিষদে। এই যে তারেক রহমান 2 দিন আগে বললো যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, তো জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে তো আপনাকে এতদিনে সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়ার কথা, আপনি কেন নেন নাই? তার মানে আপনি এটা মিথ্যা বলছেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, এটা আপনার চাপাবাজি। অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাইলে আপনি এখনো সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি? এর কোনো উত্তর তাদের কাছে নাই। এর মানে ধান্দাবাজি এবং বাটপারি, এটা বিএনপির অপর নাম, বিএনপির বৈশিষ্ট্য। দর্শক, সংবিধান সংশোধনের বিষয়ে সরকারি ও বিরোধী দল মিলে সম্মিলিত প্রস্তাব আনা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেন, বর্তমানে সংবিধান সংশোধনের বিষয়ে আমাদের ও বিরোধী দলের মাঝে কিছু মতপার্থক্য আছে, তবে আমরা সবাই
ঐকমতে আসবো এবং সম্মিলিতভাবে প্রস্তাব আনবো। মানে এই যে নরম কাটা শুরু করেছে, এইসব নরম কাটায় জামাত এখন পর্যন্ত বলেনি যে ঠিক আছে আমরা একত্রে আসেন বসি, আমরা একটা ঐক্যমতের ভিত্তিতেই, এমন না। মানে বিএনপি বলার চেষ্টা করছে যে ঠিক আছে বিএনপির মেজরিটি যা পাশ করাতে পারবে পাশ করাবে, তা না, আগে কমিটি গঠন করে আমরা ঠিক করে তারপরে প্রস্তাব এনে সমঝোতার ভিত্তিতে পাশ করাবো। এটা হচ্ছে বিএনপির লাইন। কিন্তু জামাত বলছে না, এইসব ধান্দাবাজি লাইন, এইসব সমঝোতার লাইনে আমরা নাই। সমঝোতা যা হওয়ার এটা জুলাই সনদে হয়ে গেছে, যা করার জনগণ গণভোটে রায় দিয়ে দিয়েছে, এখন এটা বাস্তবায়ন করতে হবে। এখানে আপনাদের আমাদের কিছু ছাড় দেওয়ার নাই বা নতুন কোনো আলোচনা নাই। এখন যেহেতু আপনারা এটার সাথে 2 নম্বরই করছেন, তাহলে আসেন রাজপথে খেলি। জামাতের খেলা এখন রাজপথে চলছে, আর বিএনপি মিউ মিউ করছে যে আসেন ভাই বসি, শোনেন কথা, সমঝোতা করি। এই হচ্ছে আসল ঘটনা। অস্থির হয়ে পড়েছে, কারণ আন্দোলন যেভাবে জামাত স্টার্ট করেছে, আর আইএমএফ বলেছে যে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা আসছে, আবার ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ আবারও ছড়িয়ে পড়তে পারে, ভয়াবহ জ্বালানি সংকট এখনো আছে, এবং বাংলাদেশের ইতিহাসে এরকম বিদ্যুৎ সংকট, লোডশেডিং কখনো হয়নি। এখন বলবেন যে অতীতে তো হয়েছে 2016 সালের আগে বিএনপি আমলে, তখন তো বিদ্যুৎ উৎপাদন ছিল না, বিদ্যুতিতে সব জায়গায় ছিল না, বাংলাদেশের শতভাগ এলাকা বিদ্যুতায়িত ছিল না, অতএব তখনকার হিসাব আলাদা। শতভাগ বিদ্যুতায়িত হওয়ার পর, লোডশেডিং মুক্ত বাংলাদেশ গড়ার পর ইতিহাসের এই প্রথম ভয়াবহ লোডশেডিং। আপনারা জানেন যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশে 1 ঘন্টা বিদ্যুৎ থাকে, 1 ঘন্টা থাকে না, এবং জনজীবন স্থবির হয়ে পড়েছে। বাচ্চারা অনেকের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এবং উৎপাদন ব্যাহত হচ্ছে, বিদ্যুৎ থাকছে না। এখন যারা একদম অতি গুরুত্বপূর্ণ, অনেকে জাস্ট বাসা বাড়িতে একটু আইপিএস টাইপিএস দিয়ে মোটামুটি শান্তি থাকা যায়, কিন্তু সামগ্রিকভাবে তো বিদ্যুতের ঘাটতি এভাবে পূরণ করা যায় না। আর আইপিএস যারা ব্যবহার করে তাতে তো আরো গরিবের অসুবিধা হয়, কারণ আপনি বিদ্যুৎটা ধরে রাখছেন, অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আপনি যদি সোলার প্যানেল ব্যবহার করে আপনার গ্রিডে যুক্ত করতে পারেন তাহলে একটা কথা ছিল, কিন্তু তা না। এর মানে দেশের অবস্থা খুব খারাপ, ভয়াবহ অর্থনৈতিক মন্দার সামনে, পয়সা নাই। এখন আবার খয়রাত আনছে আইএমএফ বিশ্ব ব্যাংকের কাছ থেকে, এবং আইএমএফ বিশ্ব ব্যাংক যাদেরকে খয়রাত দেয় তাদের জীবন তামাতামা করে ফেলে। তো এই পরিস্থিতিতে জামাত যদি আন্দোলন করে, বিএনপিকে তো একদম জয় বাংলা করে দিতে পারে। বিএনপি সরকারের পতন ঘটানো জামাতের মুখের ফু, কারণ এই যে বিদ্যুতের যে বিপর্যয়, এটাকে পুঁজি করেই তো আন্দোলন করে বিএনপিকে জয় বাংলা করে দিতে পারে। বিএনপি লাফান, জামাতের হাতে এমন জিনিস আছে, দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি, গ্যাসের যে দাম হাসিনা আমলে কখনো এত বেশি দাম হয়নি, এবং যে সংকট, এদেরকে রাজপথে নামিয়ে বিএনপিকে জয় বাংলা করে দেওয়া কোনো ব্যাপার না। হাসিনা ফেসিবাদ কায়েম করতে পেরেছিল, টিকে থাকতে পেরেছিল, জনগণের চাহিদা পূরণ করেছে, জনগণ যা চেয়েছে মোটামুটি পেয়েছে, খুশি ছিল। অতএব ভোট দেওয়াটা এগুলো নিয়ে, মানে উন্নয়ন দিয়ে গণতন্ত্র এবং ফেসিবাদ ধামাচাপা দিয়েছে। কিন্তু বিএনপি তো উল্টা বেকায়দা করেছে, উন্নয়ন তো নাই, দেশ আরো পিছিয়ে যাচ্ছে, মানুষ না খেয়ে মরার মতো অবস্থা, দেশে ভয়াবহ অর্থনৈতিক সংকটের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। সংবিধান সংসদ এখানে জামাত আন্দোলন করলে বিএনপি চোখে কানে দেখবে না। চিবুক বলেন, আমাদের মূল লক্ষ্য হলো গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং দেশের গঠনমূলক উন্নয়নে কাজ করা। পার্লামেন্টে আমরা আলোচনা ও সমালোচনার মাধ্যমেই সমৃদ্ধ হতে চাই, এবং দেশপ্রেমের জায়গা থেকে ঐক্যমতে পৌঁছানো এখন সময়ের ব্যাপার মাত্র। গণমাধ্যমের নেতিবাচক খবরের পাশাপাশি ইতিবাচক খবরগুলো তুলে ধরা হচ্ছে। যাই হোক, নেতিবাচক খবর আপনি এই যে সুর নরম হয়ে আসছে না, এরকম আরো নরম হয়ে আসবে। আপনারা অস্থির হয়ে পড়েছেন বুঝছি।